আজকে আমরা খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা তো রোজই দুধ খাই, তাই না? কিন্তু এই যে দুধ, এটা একটা পশুর শরীরে ঠিক কিভাবে তৈরি হয় তা কি আমরা কখনো ভেবে দেখেছি? চলুন আজ এই প্রক্রিয়াটাকে আমরা একটু অন্যভাবে দেখব দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে। একটা হলো প্রায় ১,৫০০ বছরের পুরনো এক নির্দেশনা, আর অন্যটা হলো একদম আধুনিক বিজ্ঞান। আমরা তো প্রায় প্রতিদিনই দুধ পান করি। এটা দেখতে একদম সাদা, বিশুদ্ধ আর পুষ্টিকর। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই সাধারণ দেখতে জিনিসটা আসলে কিভাবে তৈরি হয়? মানে এই বিশুদ্ধ তরলটা আসে কোত্থেকে? প্রথমে চলুন দুধ নিয়ে একটু কথা বলি। দুধকে আমরা একটা সাধারণ পানীয় ভাবলেও এটা কিন্তু আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। আসলে দুধকে তো একটা কমপ্লিট ফুড বা সম্পূর্ণ খাবারই বলা হয়, কারণ এর মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেলস সবই আছে। একেবারে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার জন্যে এটা দারুণ উপকারী। আচ্ছা, দুধের এই গুণাগুণের কথা তো আমরা সবাই জানি, কিন্তু এবার চলুন একটু ইতিহাসের দিকে তাকাই। একদম প্রায় ১৪০০ বছর পেছনে ফিরে যাই। দেখি দুধ তৈরির এই একই প্রক্রিয়া নিয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আন নাহল এর ৬৬ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। আমরা তাদের পেট থেকে, গোবর আর রক্তের মধ্যে থেকে তোমাদের পান করাই বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য খুবই তৃপ্তিদায়ক। আচ্ছা, এই বর্ণনার সবচেয়ে অবাক করার মতো অংশ কোনটা বলুন তো? ঠিকই ধরেছেন, ওই যে বলা হলো গোবর ও রক্তের মাঝখান থেকে। কথাটা শুনলেই কেমন যেন একটু খটকা লাগে, তাই না? প্রশ্নটা তো এখানেই, যে এত বিশুদ্ধ সাদা একটা জিনিস, সেটা কিভাবে এমন দুটো জায়গার বর্জ্য আর রক্তের মাঝখান থেকে তৈরি হতে পারে? এই যে একটা আপাতদৃষ্টিতে অসম্ভব ব্যাপার, এর রহস্যটা কিন্তু সমাধান করে দিয়েছে আজকের বিজ্ঞান। তো চলুন আর দেরি না করে সরাসরি বিজ্ঞানের কাছেই যাই, দেখি এই পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে। আধুনিক জীববিজ্ঞান বলছে পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে হয়। ভাবুন তো, একটা গরু যখন ঘাস খায় তখন কি হয়? প্রথমে সেই খাবারটা তার হজমতন্ত্রে বা ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে ভাঙে। সেখান থেকে দরকারি পুষ্টিগুলো, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, এগুলো অন্ত্রে শোষিত হয়ে যায়। এরপরই আসল কাজটা শুরু হয়। এই পুষ্টিগুলো সোজা মিশে যায় রক্তে, আর খাবারের যে অংশটা বর্জ্য সেটা কিন্তু ওখানেই আলাদা হয়ে যায়। এরপর এই পুষ্টিভরা রক্তটা পৌঁছে যায় পশুর স্তন্যগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ডে, আর সবশেষে ওই গ্ল্যান্ডগুলোই রক্ত থেকে পুষ্টি নিয়ে তৈরি করে সেই নিখুঁত সাদা দুধ। দেখুন, এখানে ব্যাপারটা আরও পরিষ্কার। দুটো একদম আলাদা রাস্তা তৈরি হচ্ছে। একদিকে খাবারের পুষ্টিগুলো রক্তে মিশে চলে যাচ্ছে দুধ তৈরির কারখানায়, ম্যামারি গ্ল্যান্ডে, আর অন্যদিকে অপ্রয়োজনীয় বর্জ্যটা কিন্তু হজম প্রক্রিয়াতেই আলাদা হয়ে যাচ্ছে, দুধ তৈরির প্রক্রিয়ায় এর কোনো ভূমিকাই নেই। এটাই প্রকৃতির ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে দারুণ দিকগুলোর একটা। তো আমরা বিজ্ঞানের ব্যাখ্যাটা তো দেখলাম, এখন চলুন সেই ১৪০০ বছর আগের বর্ণনার সাথে এটাকে একটু মিলিয়ে দেখি তো এদের মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়। এইখানেই কিন্তু আসল চমকটা। খেয়াল করে দেখুন, আয়াতে বলা হয়েছিল পেটের ভেতর থেকে, যা আসলে বিজ্ঞানের ভাষায় হজমতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, যেখানেই তো পুষ্টিটা শোষিত হচ্ছে। তারপর বলা হয়েছিল গোবর ও রক্তের মাঝখান থেকে। এটা তো একেবারে নিখুঁত একটা বর্ণনা, কারণ পুষ্টিগুলো রক্তে চলে যাচ্ছে, আর ঠিক তার পাশেই হজম প্রক্রিয়ার অন্য প্রান্তে তৈরি হচ্ছে বর্জ্য বা গোবর। এরপর রক্ত সেই পুষ্টি বহন করে নিয়ে যাচ্ছে, আর ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি বিশুদ্ধ দুধ, যা ওই বর্জ্য বা রক্ত কোনোটার সংস্পর্শেই আসছে না। কি অসাধারণ মিল, তাই না? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কোরআনের ওই আয়াতটা আসলে একটা অত্যন্ত জটিল বায়োলজিক্যাল প্রসেসের একটা নিখুঁত সারসংক্ষেপ। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এত বছর পরেও আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলো কিন্তু এই বর্ণনাকেই সমর্থন করছে। তো এত সব আলোচনার পর আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে। প্রশ্নটা হলো, একটা প্রাচীন গ্রন্থের বর্ণনা আর আজকের বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে এই যে হুবহু মিল, প্রকৃতির ভেতরে কাজ করা এই যে সূক্ষ্ম আর জটিল এক ব্যবস্থা, এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? এই প্রশ্নটাই ভাবার জন্য রেখে আজকের মতো এখানেই শেষ করছি।